ইউরো সেরা কে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইউরো কাপের ফাইনালে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবেন স্পেন এবং ইংল্যান্ড। মূলত ইউরোপের দুটি দল এবং ইউরোপের সেরা দুটি দলই এবার ইউরোর ফাইনালে উঠেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই লড়াই হবে অনেকটাই মস্তিষ্কের উপর। দুই কোচের একদিকে মস্তিষ্কের লড়াই, অন্যদিকে স্পেনের হচ্ছে টিকিটাকা ফুটবল এবং পাশে হচ্ছে ইংল্যান্ডের পাওয়ার ফুটবল, গতি ফুটবল, লং পাসের ফুটবল। অর্থাৎ বিশ্ব ফুটবল, দুই রকম ফুটবল আগামীকাল 12:30টায় কি দেখতে পারবে, এই নিয়ে কিন্তু দ্বিধাবিভক্ত ফুটবল সমর্থকেরা। এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম ইউরোর ফাইনালের শেষ টক শো, অবশ্যই ইউরোর শেষ টক শো। আজকে ইউরোর ডায়েরিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বপন মিয়া, সাংবাদিক স্বপন মিয়া উপস্থিত। স্বপন, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত, নমস্কার। স্বাগত নীল, তোমাকেও। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রক্তিম সাহা, জাতীয় রেফারি। তার কাছ থেকেও শুনে নেব যে এই ফাইনাল ম্যাচে রেফারিং করাটাও কতটা চাপের, এটা নিয়েও একটা আলোচনা আমাদের। প্রথমেই স্বপনদা, তোমার কাছে যে প্রশ্নটা আমি যাব, দেখো স্পেন মানেই তো টিকিটাকা ফুটবল, মাঝমাঠে শক্তি বাড়িয়ে সেই একদম পুরনো ফরমেশন, যেটা জার্মানির বিরুদ্ধেও দেখলাম, কিন্তু তারা কোনো ছক পরিবর্তন করেনি। তবে সবার আগে একটু দেখে নেব যে স্পেনের যে ফুটবলের যে ফার্স্ট 11 এবং স্পেনের স্কোয়াডে কারা কারা রয়েছে, সেইটা একবার আসুন দর্শকদের দেখাই। স্পেনের একটু হয়তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমরা আবার আলোচনায় ফিরছি। নিশ্চয়ই রেডি হলে আমাদের টেকনিক্যাল টিম কনফার্মেশন দেবে রেডি হয়ে গেছে, তারপরে যান্ত্রিক ত্রুটির জন্য হয়নি। স্বপনদা, স্পেনের টিকিটাকা ফুটবল, অন্যদিকে পাওয়ার ফুটবল, কে জিতবে কি মনে হচ্ছে? দেখো, প্রথমে যে কথাটা বলবো যে আসলে কে জিতবে তা কিন্তু নির্ধারিত সময় পরে বোঝা যাবে। যখন ফাইনাল ম্যাচ শুরু হবে, যখন শেষ হবে, তখনই বোঝা যাবে কে জিতবে। তবে অঙ্কের হিসাব বা এখন পর্যন্ত ইউরো কাপের দু দলের যা পারফরমেন্স, তার মধ্যে যদি তুলনা করে বলি, তাহলে কিন্তু কিছুটা হলেও স্পেন এগিয়ে রয়েছে। তবে এই ক্ষেত্রে বলবো ইংল্যান্ডকে কিন্তু খাটো করে দেখার কোনো কারণ নেই, কারণ তারা অনেক বড় দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে। সেমিফাইনালে হল্যান্ডকে পরাজিত করেছে। যে কথাটা বলবো যে হল্যান্ডকে হারিয়েছে 2-1 গোলে। দেখবে, লক্ষ্য করবে যে এই জায়গায় নীল, তুমি দেখবে যে হল্যান্ডকে হারানোর ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের ফুটবলটা, প্রথম গোলটা হজম করার পর কিন্তু ইংল্যান্ড অনেকটা ছকের পরিবর্তন করেছিল। তারা প্রথমে যে ছক খেলতে শুরু করেছিল 4-4-3-3, কিন্তু গোলটা হজম করার পর কিন্তু হঠাৎ করে তারা মাঝমাঠে ফুটবলার বাড়ানোর পাশাপাশি কিন্তু আক্রমণ ভাগের ফুটবলার কমিয়ে দিয়েছিল, যার ফলে তারা প্রথম গোলটা পেয়েছিল। সেই ছকটা ছিল 4-2-3-1। অর্থাৎ এই যে ছকটা, এই ছকটা কিন্তু আক্রমণ ভাগে ফুটবল বাড়ানোর, মানে মাঝমাঠ থেকে 5 জন ফুটবলার গোলের জন্য বল বাড়াবে, আর একা কিন্তু সামনে ছিল কেন। আসলে হ্যারি কেন কিন্তু অনবদ্য ফুটবল খেলেছিল, যদিও পেনাল্টি থেকে গোলটি করেছিল, পেনাল্টি পেয়েছিল, তারপর গোল করেছিল। এই ক্ষেত্রে বলবো যে অনবদ্য ফুটবল খেলেছিল ইংল্যান্ড, তবে খাটো করার কোনো বিষয় নেই। অপরদিকে স্পেনের কথা তো আমরা অবশ্যই জানি, এখানে রক্তিম জাতীয় রেফারি আছে, নিশ্চয়ই বলবে কথাটা। আমরা সবাই যারা আছি, যারা দেখছেন, সবাই জানেন যে কি লড়াই করেছিল স্পেন ফাইনাল ওঠার আগে, বিশেষ করে জার্মানিকে হারানোর পর ফ্রান্স। দুটি দলকে, দুটি শক্তিশালী ইউরোপের, যাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন দেখানো হয়েছিল আসর শুরু হওয়ার আগে, যে সম্ভাব্য চ্যাম্পিয়ন জার্মানি এবং ফ্রান্স, দুটি দলকে কিন্তু কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে পরাজিত করে ফাইনালে উঠেছিল। বিশেষ একবার একটু থামাবো, এবার আমাদের পুরো টিম চলে এসেছে হাতে। এই মুহূর্তে দেখে নেব দর্শকদের সবার আগে যে স্পেনের টিমে কারা কারা রয়েছে, সম্ভাব্য অবশ্যই আসছে। দেখো, একেবারেই সীমন্ত গোলরক্ষকের ভূমিকা রয়েছে। তারপর হচ্ছে দেখো তুমি কারবাজল তো থাকবে রক্ষণভাগে। বিশেষ করে যে কথাটা বলবো যে নাচো ডিফেন্ডারের ভূমিকায় কিন্তু দারুণ ফুটবল খেলছে। আর যে কথাটা বলবো যে মোরাতা আক্রমণ ভাগে কিন্তু একেবারে দুর্ধর্ষ ফুটবল খেলছে, অভিজ্ঞ ফুটবলার। সম্ভবত এটাই হচ্ছে, মানে বলা যায় না কি হবে। তবে আমার যা ধারণা মনে হচ্ছে যে
সম্ভবত ইউরো কাপ শেষবারের মতো মোরাতা খেলছে, 7 নম্বর জার্সি পরে খেলে, অধিনায়কের ভূমিকা রয়েছে স্পেনের। আর মোরাতা কিন্তু অনবদ্য ফুটবল খেলছে, দেখবে তাকে যোগ্য সহযোগিতা করে চলেছে ওই যে বিশ্ব বালক বলি আমরা, যে এবারের ফুটবলে যাচ্ছে ফরওয়ার্ডে দেখো ড্যানি ওলমিও, হ্যাঁ ওলমিও গোল করেছিল, সেমিফাইনালে গোল করেছিল। আরেকটি গোল করেছিল যে ইয়ামালা বাপায়ের যে গোলটি করেছিল। বিশ্বে এখন পর্যন্ত ইউরো কাপের যে ফুটবলের লড়াই, তার মধ্যে আমার দেখা, আমি জানি না সবাই সব গোলগুলি দেখেছেন কিনা, তবে আমার দেখা যতগুলি গোল দেখেছি এর মধ্যে সেরা গোলটা কিন্তু ইউরো কাপে এখন পর্যন্ত দেখেছি আমরা। বিশেষ করে বাপায়ের যে মাপা শটটা নিয়েছিল প্রায় 27 মিটার দূর থেকে, গতি কিন্তু সেখানে কম ছিল না, মনে হয়েছিল প্লেসিং করেছে। 102 কিলোমিটার গতি ছিল বলটায়, সেই বলটা জালে প্রবেশ করেছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল জানো? 27 ডিগ্রি অ্যাঙ্গেল পরিবর্তন করে বলটি গেছিল, যেটি বার পোস্টের ইনার সাইডে হওয়ার ফলে গোল হয়েছে। বাইরের দিকে হয়তো হতো না, কিন্তু এই ধরনের গোল দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি এই ধরনের আসরে, এবং অনেক দূর যেতে পারি এই ধরনের গোল দেখার জন্য। বিশেষ করে ইয়ামালা কিন্তু এবারের ইউরো কাপে, রক্তিম তোমার কাছেও জানতে চাইবো যে ইয়ামালা সম্ভবত এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত সব থেকে তরুণ প্রতিভাবান ফুটবলার। হ্যাঁ, এবার একটু থামাবো, এবার আমি চলে আসবো একেবারে ইংল্যান্ডের টিমটা দেখে নেবো একবার। আলোচনা শুরু করার আগেই আসুন ইংল্যান্ডের টিমটা একবার দেখে নিই। এবার আসবো আমি রক্তিমদার কাছে। রক্তিমদা, ইংল্যান্ডের টিমটা যদি তুমি একটু পর্যালোচনা করো, যে একেবারে দেখো পুরো স্কিম জুড়েই ইংল্যান্ডের যে টিম, টোটাল টিমটাই খেলে স্পিডি ফুটবল। তাদের পাঞ্চ ফুটবল যেটাকে বলা হয়, পাঞ্চ ফুটবল। ওরা বেসিক্যালি কাউকে ধরে নিয়ে খেলে না, ওরা ওদের রাফ অ্যান্ড টাফ, যেটাকে আমরা বলি রাফ অ্যান্ড টাফ না, ওদের প্রতিভাটা হলো স্পিড, যে গতির মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিফেন্স বা মিডফিল্ডাররা তাদের সহযোগিতা পুরোটা থাকে কার উপর? অফেন্স মিন্স যারা ফরওয়ার্ডে খেলছে, কিন্তু ফরওয়ার্ডের প্লেয়াররা গোল পাচ্ছে না। কারা গোল পাচ্ছে? মিডফিল্ডাররা গোল পাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো এই জায়গায়, যে আসলে যদি আমরা দেখি ইংল্যান্ডের 7 নম্বর জার্সি পরিহিত একটা ফুটবলার রয়েছে সাকা, মাত্র 21 বছর অতিক্রম করেছে, অনবদ্য ফুটবল খেলছে। সাকা কিন্তু সেমিফাইনালে গোল করতে পারেনি, কিন্তু কোয়ার্টার ফাইনালে গোল করেছিল। আসলে সাকা অনবদ্য ফুটবল খেলছে এখনো পর্যন্ত। যে কথাটা বলবো যে ইংল্যান্ডকে, আমি আবারও বলছি যে ইংল্যান্ডকে কিন্তু খাটো করে দেখলে চলবে না। বিশেষ করে যেখানে স্পেনের কথা বলবো, আগে একটু বলে নিই যে স্পেন যে টিকিটাকা ফুটবল খেলছে এখন পর্যন্ত ইউরো কাপে সব থেকে বেশি পাস খেলেছে স্পেন। প্রতি ম্যাচে তাদের গড়ে 500-র উপরে পাস খেলেছে নিজেদের মধ্যে, যা একটা ফুটবলের টিকিটাকা ফুটবল, যা একটা ফুটবলের যে ধারণা, যে কথাটা রক্তিম বলেছিল শুরু হওয়ার আগে, যে তাদের ব্লাইন্ড ফুটবল, অন্ধ ফুটবল খেলে তারা জানে, তাদের ব্লাইন্ড বলতে না দেখে ফুটবল না, মানে তাদের মস্তিষ্কে লেখা আছে যখন বলটা ধরবে সতীর্থ কোন জায়গায় থাকবে। দেখবে যে বিশেষ করে টিকিটাকা পাস যখন খেলছে, তারা একেবারে বলটা ধরে যখন ফাইনাল পাসটা বাড়াচ্ছে, ঠিক সতীর্থ ফুটবলার পায়ে যাচ্ছে। যে কারণে বলের এবারের ইউরো কাপে আরো একটি তথ্য দিয়ে নিই, যে এবারের ইউরো কাপে এখনো পর্যন্ত সঠিক অ্যাকুরেসি অফ দি পাস যদি বলি, এবারে টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু স্পেন খেলেছে এভারেজ প্রায় 85%। এই জায়গাতে আমি দাদার কাছে আসবো, রক্তিমদার কাছে। রক্তিমদা, স্পেন মানেই তো পাওয়ার ফুটবল খেলার চেষ্টা করবে এবং গতির ফুটবল, সেই সঙ্গে লম্বা পাসের ফুটবল খেলবে, মানে মার্জনা করবেন ইংল্যান্ড তো এইটাই করবে। তো ইংল্যান্ডের এই যে টিকিটাকা ফুটবল, অর্থাৎ মাঝমাঠকে যদি স্পেনের ক্লক্স করতে হয়, তাহলে ইংল্যান্ডকে অবশ্যই হচ্ছে মাঝমাঠে পাওয়ার ফুটবল খেলতে হবে, তার বিকল্প কিছু নেই। কিন্তু সেই পাওয়ার ফুটবলকে কিভাবে কাটবে হচ্ছে স্পেনের কোচ, এই জায়গাটাই তো হচ্ছে আসল খেলা। অ্যাকচুয়ালি স্পেন যেগুলো আমরা এখন অব্দি যে ম্যাচগুলো দেখেছি, স্পেনের যে কোচ, ওনার যে কি মস্তিষ্ক, আমি আমার মানে ভাবার কোনো পাচ্ছি না আমি। ওই প্লেয়ারটা কাকে বল দিচ্ছে, ওদের মাথার মধ্যে কি করে আসছে, ওই প্লেয়ারটা ওখানে দাঁড়িয়ে আছে। একটু ইংল্যান্ডের আরেকবার আমি পুরো টিমটা দেখে নেব। রক্তিমদা, তুমি একবার ইংল্যান্ডের যে পুরো টিম, সেই টিমটা দেখো। একেবারেই গোলকিপার জর্ডন খুব ভালো গোলকিপার, খুব ভালো গোলকিপার, বহুত সেভ করেছে এইবার। ওয়ালকারও ডিফেন্সে খুব ভালো ফুটবল খেলছে। তারপর না, রিচি কিন্তু মিডফিল্ডে ভালো ফুটবল খেলছে, বিশেষ করে সাকা। আবার বলবো যেখানে সাকা এবং কেনের কথা আবারও বলতে হচ্ছে, যে দলের অধিনায়কের ভূমিকা রয়েছে। সেখানে কিন্তু আমরা অনূর্ধ্ব 17 ফুটবল, যেটা আমাদের ভারতের মাটিতে হয়েছিল, সেখানে কিন্তু কেন ইংল্যান্ডের দলে ছিলেন, চ্যাম্পিয়ন দলের হয়ে ফাইনালে কিন্তু গোল করেছিল। কেনের কথাটা আবার বলছি, যে কেন হচ্ছে অভিজ্ঞ ফুটবলার ইংল্যান্ডের।
যাকে একেবারে নজরে রাখতে হবে তাদের। যদি নজরে না রাখে তাহলে কিন্তু সেই সমস্যা বা তাদের একেবারেই। জবাব দিতে হবে স্পেনকে। আর স্পেনের কথাটা বলছিলাম, রক্তিম বলেছে যে মাঝমাঠ কিভাবে রক্ষা করবে ইংল্যান্ডের। অ্যাকচুয়ালি আমরা যদি খেলাটা দেখি এখন পর্যন্ত স্পেনের, যে স্পেন কিন্তু উইং ফুটবল খেলে না, না তারা মাঝমাঠ দিয়ে মাঝমাঠ, ফুটবল খেলে, টিকি টাকা পাস। বিপক্ষের একেবারে ডি বক্সের কাছে গিয়ে যে দেখবে জার্মানি বা ফ্রান্স যদি ডি বক্স থেকে একেবারে উইংয়ে বল বাড়াচ্ছে, সেখান থেকে কর্নার, ঠিক কর্নার ফ্ল্যাগের কাছ থেকে উড়ে আসছে বল, হেডে গোল করেছে ফ্রান্স। যে কথাটা বলবো যে ফ্রান্স গোল করেছিল, ফ্রান্সের যে আক্রমণভাগে ফুটবলটা গোল করেছিল, প্রথম গোলটা করেছিল হেডে করেছিল। যে কথাটা বলছিলাম যে কর্নার ফ্ল্যাগ থেকে উঠে আসবে, হেড করে গোল করবে, কিন্তু স্পেন কিন্তু সেই জায়গায় যাচ্ছে না। স্পেন একেবারে ডি বক্সের কাছ থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে একেবারে তড়িৎ গতিতে বল বাড়াচ্ছে। যদি লক্ষ্য রাখো, যদি সেমিফাইনালটা আমরা দেখি ফ্রান্সের বিরুদ্ধে, সেখানে দেখবে ইয়ামালা কিন্তু একটি পাস বাড়িয়েছিল মোরাতাকে বক্সের মধ্যে, যেটা খুব ভালো জায়গায় পেয়েছিল, যদিও অল্পের জন্য বাইরে চলে গেছিল। তো ইয়ামালার কথাটা আবার বলতে হচ্ছে যে এই ফুটবলারটি কিন্তু এখনো পর্যন্ত সবার নজর কেড়েছে। আমি স্বপনদাকে একটা কথাই বলতে চাচ্ছি এই জায়গায়। স্বপনদা, বিগত এই যে কোয়ার্টার ফাইনালগুলো ম্যাচ ছিল, কোয়ার্টার ফাইনালগুলোতে কিন্তু যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে, তার মধ্যে দুটো ম্যাচ কিন্তু পেনাল্টি শুট আউট হয়েছে, কিন্তু স্পেন কিন্তু বেরিয়ে গেছে। ইংল্যান্ড কিন্তু এখানে পেনাল্টি শুট আউট করে কিন্তু কোয়ার্টার কিন্তু এসেছে। তো ওই হিসাবটা যদি দেখি, স্পেনকে আমি অনেক এগিয়ে রাখছি, অনেকটা এগিয়ে রাখছি, সত্যি কথা। তো আর আরেকটা কাজ হলো, যদি স্পেনকে মিডল মাঠটাকে যদি ব্লক করা যায়, তাইলে ইংল্যান্ড বেরিয়ে যাবে। এইটাই তো আমি আপনাকে এই প্রশ্নটাই তো করলাম, যে অপোনেন্ট কোচের তো একটা স্ট্র্যাটেজি থাকবে। এবার স্ট্র্যাটেজি যদি থাকে, তাহলে তোমাকে মাঝমাঠে স্পেনের অফ করতে হবে। স্পেনের মধ্যে মাঝমাঠ অফ করতে গেলে কি করতে হবে? একটা স্ন্যাচার পাঠাতে হবে। বিশেষ করে না বলি, এখানে একটু বলি যে স্ন্যাচারের কথাটা বলছিল, যে মাঝমাঠ যদি আটকাতে হয় স্পেনের, তাহলে কিন্তু তাদের বিপক্ষের যে আক্রমণভাগের ফুটবলারের সংখ্যাটা বাড়াতে হবে। যদি আক্রমণের গতি থাকে, তাহলে কিন্তু মিডফিল্ডাররা সুযোগ পাবে না সেভাবে উঠে যাওয়ার জন্য, ঠিক না? তো টেরির সঙ্গে সম্ভবত আরও একজন আছেন আক্রমণভাগের ফুটবলার, নিশ্চয়ই নামাবে ইংল্যান্ডের প্রশিক্ষক। আর বিশেষ করে যে কথাটা বলছিল যে স্পেনের প্রশিক্ষক ডি লাং ফান্টে, যে তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে বা যে প্ল্যান করে, এ বি সি ডি ই এফ, অনেক ধরনের প্ল্যান থাকে, সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখন পর্যন্ত দলটা পরিচালনা করছে এবং এগিয়ে গেছে, এবং দলটাকে কিন্তু ভালো জায়গায় নিয়ে গেছে, ফাইনালে নিয়ে গেছে দলটাকে। দেখো, যে কথাটা বলছিল যে কোয়ার্টার ফাইনাল থেকে এখন পর্যন্ত দুটো ম্যাচ টাই ব্রেক হয়ে গেছে, মানে পেনাল্টি অফ দ্য শুট আউটে গেছে, কিন্তু দেখো স্পেন কিন্তু জানি স্পেন ফিল্ড গোল করে, ওভারঅল ফুটবল খেলে ফিল্ড গোল করে কিন্তু ওরা উঠে গেছে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আমার থাকবে, সেটা হচ্ছে দেখো, ইংল্যান্ড সবসময় চাইবে যে হচ্ছে ওভারল্যাপ আক্রমণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাইট এবং লেফট দুটো ওভারল্যাপ আক্রমণ এবং অসংখ্য বক্সের কাছে লং পাস খেলার একটা চেষ্টা করবে, কারণ ইংল্যান্ডের হেডে একটা গোল করার, ইংল্যান্ড জার্মানি এই টিমগুলোরা হেডে গোল করার প্রবণতা থাকে। এর আগের দিন জার্মানিও সেই চেষ্টা করেছে, ফ্রান্সও সেই চেষ্টা করে সফল। তাহলে যদি আপনার তো স্পেনেরও কিন্তু 4-6 মানে ডিফেন্ডারে 4-3 কিন্তু থাকতে হবে। 4-3 যদি থাকে, তাহলে তো মাঝমাঠে বা আক্রমণে এমনি লোক কমাতে হবে। অ্যাকচুয়ালি আক্রমণটা স্বপনদার যেহেতু ফুটবল স্টেজে মানে প্লেয়ার, এবং আমিও ফুটবল প্লেয়ার, আমরা বলছি মাঝমাঠ থেকে আক্রমণটা শুরু হয়। মাঝমাঠ থেকে আক্রমণটা, যদি মাঝমাঠটা যদি স্ট্রং না থাকে, তাহলে আক্রমণ কোথায় থেকে হবে? আর যদি অপোনেন্ট টিম যদি ওই জায়গাটায় ব্লক করে, তাহলে অটোমেটিকলি স্পেন আটকাবেই। আর স্পেন আটকানোর একটাই রণকৌশল মাঝমাঠ। আপনি যে কথা বলছেন যে আক্রমণটা যদি এখান থেকে না হয়, তাহলে কোথায় থেকে হবে? হাফ মাঠ থেকে আক্রমণটা সাজে, মানে আমরা বেরিয়ে যাই হাফ মাঠ থেকে। তো ফরওয়ার্ডে যারা আছে তারা বল চাইবে পেছন থেকে, কিন্তু আমি বলবো স্পেন হাফ মাঠ থেকে বল পাসিং পাবে না, বল পাসিং পাবে ডিফেন্স থেকে। যে কথাটা বলছিল যে সঠিক। স্পেনের খেলায় যদি আমরা দেখি, আমাদের সাধারণত গোলরক্ষক বল ধরে কি করে, উঁচু শট নেয় বিপক্ষের একেবারে বিপক্ষের রক্ষণে বা বক্সের মধ্যে, কিন্তু স্পেনের যদি দেখো গোলরক্ষক বল ধরে কিন্তু তাদের ডিফেন্ডারদের দিচ্ছে, মানে আর্কিটেক্ট অফ দ্য অ্যাটাক, মানে আক্রমণের যে যদি আমরা কারিগর বলি, একেবারে কিন্তু গোলরক্ষকের কাছ থেকে করছে, যে জিনিসটার জন্য বিপক্ষের রক্ষণ বা বিপক্ষের যারা উইং আছে তারা কিন্তু আন্দাজ করতে পারছে না যে কোন জায়গাটা বল খেলবে, কিভাবে এগিয়ে যাবে। বিশেষ করে এই জায়গাটাই কিন্তু স্পেন অনেকটা এগিয়ে গেছে। আমি বলবো যে স্পেন
গতিময় ফুটবল খেলছে না যদি আমরা সেই কথা কিন্তু আমরা একদম বলতে পারি না। টিকি টাকা এবং গতি, ফুটবল খেলছে, গতি এবং টিকি টাকা দুটো মিলিয়ে যে মিশ্রণের যে ফুটবল খেলছে সেটাকে আটকানো এই মুহূর্তে বিশ্ব ফুটবলে খুবই কঠিন। যদি লাতিন আমেরিকার কোন দেশের বিরুদ্ধে লড়াই করে হয়তো বা সেটা আমরা বুঝতে পারবো। যাই হোক, সেটা পরে হবে। ইউরো কাপের কথা বলছি, ইউরো কাপের কথা বলছি যেখানে ইংল্যান্ড উঠেছে। ইংল্যান্ড কিন্তু টাফ ফুটবল খেলে, ইংল্যান্ড কিন্তু টাফ ফুটবল খেলে, প্লাস তাদের একটু হাইট বেশি এবং ওদের ফিজিকটা অনেকটা বেশি অ্যাডভান্টেজ। তার জন্য ওরা মানে ফুটবল খেলতে পারে। কিন্তু ওই এটাও স্বপনদা যে কথাটা বলেছে যে ইংল্যান্ডকে খাটো করা চলবে না, কিন্তু ইংল্যান্ডকে খাটো করা চলবে না। ইংল্যান্ড কিন্তু দুইটার দিকে অ্যাডভান্টেজ বেশি আছে, একটা হলো বডি হাইট আর একটা হলো পাওয়ার। এবার ওদের এই তিনটে দিক থেকেই ওরা বেরিয়ে যদি যায়। একটা তো যে জিনিস তোমায় বলবো, দেখো তুমি যদি মানে এই ফুটবলটা দেখো, যেটা অনূর্ধ্ব 19-এর কথা তুমি বলছিলে, সাকার কিন্তু একটা চোরা গতি আছে। মানে 1 সেকেন্ডের মধ্যে 2-3টে প্লেয়ারকে ছিটকাতে পারে, রান ড্রিবলিং করে বেরিয়ে যায়, ড্রিবলিং করতে পারে এবং মানে অসম্ভব চোরা গতি। এই জায়গাটা কি করবে? স্পেন থেকে কি জোনাল মার্কিং এর দিকে হাঁটবে, না প্রথমে স্ন্যাচিং ফুটবলটা মাঝমাঠ থেকেই করতে শুরু করবে? আমার মনে হয় যে ওই টিকি টাকা ছোট পাস দিয়েই শুরু করবে, কারণ ওরা দেখতে যাবে প্রথম 5-10 মিনিট আমাদের যা স্ট্র্যাটেজি থাকে 10 মিনিট 15 মিনিট দেখবে, তারপর গেম প্ল্যান চেঞ্জ করে দেবে। ওরা পিছন থেকে যদি হাফ মাঠ থেকে যদি এগিয়ে না যেতে পারে তাহলে পিছন থেকে শুরু করবে। আবার ইংল্যান্ডকে আমরা দেখতে হবে যে ইংল্যান্ড কোথায় থেকে শুরু করছে। ওরা কি গতির ফুটবল খেলছে না পাসিং ফুটবল খেলছে? এই জায়গাতে কি একটা স্ট্র্যাটেজি নিতে পারে, যেহেতু ইংল্যান্ডের প্লেয়ারদের গড় উচ্চতা ভালো, হেড করার দক্ষতা ভালো এবং পাওয়ার রয়েছে, সেই ক্ষেত্রে মাঝমাঠ থেকে ঠিকানা লেখা পাস, যেটা একদম বেকহ্যামের মতো স্টাইলে, সেই রকম কি পাস খেলতে পারে? অ্যাকচুয়ালি নীলা, তুমি যে কথাটা বলেছো সেটা মাঝমাঠ থেকে হয় না, উইং প্লের কথা বলেছিলাম, যে একেবারে ধরে কর্নার ফ্ল্যাগের কাছে চলে যাবে, সেখান থেকে বল উড়াবে, দীর্ঘদেহী স্ট্রাইকার ক্যান হেড করে গোল করবে, হ্যারি ক্যান, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতেই পারি। কারণ ইংল্যান্ডের এই সুযোগটা তো নেবেই, কারণ যেহেতু বিপক্ষের তুলনায় উচ্চতা একটু বেশি আছে, নিশ্চয়ই সেই সুযোগটা নেবে। কিন্তু এখানে বলে রাখি, আমি যে কথাটা বলবো যে স্পেনের রক্ষণভাগ কিন্তু এখনো দুর্দান্তভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছে। আমরা জার্মানির বিরুদ্ধে দেখেছি, জার্মানিরও সেই একই ফুটবল খেলেছে, উচ্চতা বেশি, পাওয়ার ফুটবল, উইং প্লে সবগুলি করেছে। কিন্তু এই যে রক্ষণভাগের ফুটবলাররা আছে স্পেনের, তারা কিন্তু দারুণভাবে নিজেদের দায়িত্ব পালন করে গেছে। আর মাঝমাঠে আমি আবারও বলছি, যে কথাটা বারবার উচ্চারণ করতে হচ্ছে, যে ইয়ামালার কথা, দেখবে বিপক্ষের বক্সের কাছে বল পেলে কিন্তু নিজে গোল করার চেয়ে অন্যকে গোল করার ক্ষেত্রে বেশি নজর দেয়। বল ফাইনাল পাসগুলি কিন্তু এখন পর্যন্ত 5টি এসে, মানে গোল করার যে পাস, ফাইনাল পাস, সেগুলি বাড়িয়েছে। বাপাটা যেন একেবারে শানিত ফলক কাজ করছে, সেভাবে একেবারে যেন মাখন মাখা কেকের বুকে যেভাবে শানিত ফলকটা চালালেই ছুরিটা দ্রুতগতিতে বেরিয়ে যাবে, ঠিক তেমনি কিন্তু ইয়ামালা সেই কাজটা করে যাচ্ছে। আর আক্রমণ, এই যে উলোমো যে গোলটা করেছে সেটা তো সাকাই বল বাড়িয়েছে, সাকা গোল করেছে নিজে, আবার পাস বাড়িয়েছে। মানে দেখো, আমরা যদি ধরি যে অ্যাসিস্ট কিন্তু করছে, তো এই জায়গায় বলবো ইয়ামালাকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে। যেটা ইংল্যান্ড করবে আমার মনে হয় যে একেবারে বোতলবন্দি করে রাখবে ইয়ামালাকে, না হলে কিন্তু বিপদ আছে। আর যে কথাটা স্পেনের ক্ষেত্রে বলবো, যে বিপক্ষকে একেবারে সাকা বলো, হ্যারি কেন বলো, বা আরো যারা আছে তাদের কথা যদি বলি, তাদের কিন্তু বোতলবন্দি করার ক্ষেত্রে তারা বিশ্বাস করে না। আমরা এখন পর্যন্ত দেখেছি জার্মানির ক্রুজকে কিন্তু ওপেন খেলতে দিয়েছে, কিন্তু তাদের যেই রক্ষণভাগের ফুটবলার বানানো, যে 3জন 4-3-3, মানে রক্ষণভাগের আরো 3জন, মানে 7জন রক্ষণভাগের ফুটবলার নিয়ে খেলছে, সেটা কিন্তু একটা বিরাট। কিন্তু স্বপনদার কথা আমি বলছি এই জায়গায় একটু মাঝখান দিয়ে, স্বপনদা এই দুটো প্লেয়ারকে কিন্তু মার্কিং থাকবেই, এমন না যে ছেড়ে দেবে, কেউ কাউকে ছেড়ে দেবে, সেই জায়গাটায় মার্কিং থাকবে। এবং মার্কিংটা কাকে দেবে সেটা হলো একটা বড় প্রশ্ন। এবং ওই প্লেয়ারটাকে দুটো কাজ করতে হবে, বল সাপ্লাই করতে হবে এবং তাকে মার্কিং করতে হবে। মার্কিং মিন্স এটা না ওকে মার্ক করে রাখা, ওকে বল যাতে ওর কাছে না যায়, সেই যে একটা দায়িত্ব, যে সৈনিকের দায়িত্ব, ওই দায়িত্ব কাউকে দিতে হবে। এবং এটা দেবেই, দুটো টিমই চাইবে ওই দুটো প্লেয়ারকে ব্লক করার জন্য। এবং এখানে যারা দেখতে পাচ্ছি, আমরা এতগুলো যা ম্যাচ দেখতে পাচ্ছি, নিজে গোল করতে পারবে কিন্তু অপশন আছে, ও বল দিয়ে দিচ্ছে,
তার জন্য অনেকগুলি গোল আমরা দেখেছি। assist করেছে গোল। এই ইউরো কাপে অনেকগুলি গোল হয়েছে, যে অ্যাসিস্ট করে গোল হয়েছে। না আরেকটু ছোট্ট আরেকটা তোমার প্রশ্ন মোরাতা, এটাই হয়তো লাস্ট তার আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক না বলো ইউরো কাপ শেষ হতে পারে তো বলতে পারেন, নিজেও তো আন্তর্জাতিক ম্যাচ আর পারছে না। শারীরিক কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে মানে হয়তো আর দেখা যাবে না, হ্যাঁ, নতুনদের জায়গা করে দিতে চায়। মোরাতা কি একটু বাড়তি চার্জ নেবে একদম 90 মিনিট পর্যন্ত? নিশ্চয়ই নেবে, খেলছে তো, পরিশ্রম করে খেলছে, দেখবে আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছে। যখন ইয়ামালা পেছনে চলে আসে, একেবারে মোরাতা নিজের দায়িত্বে নিয়ে বিপক্ষের বক্সের উপর বিপক্ষের রক্ষণকে একেবারে তছনছ করছে, সেটা লক্ষ্য রাখবে। আরো একটা তথ্য দিয়ে নেই যে ইংল্যান্ড এবং স্পেনের যে লাস্ট 5 বার দেখা হয়েছে, তার মধ্যে স্পেন 2 বার জিতেছে, 2টো ড্র হয়েছে, একটি ইংল্যান্ড জিতেছে। আর টোটাল যে ওভারঅল পারফরমেন্স যদি বলি, 27টা ম্যাচ হয়েছে, যার মধ্যে 14টি জিতেছে ইংল্যান্ড, 10টি জিতেছে কে? স্পেন, আর বাকিগুলি ড্র, 3টে ম্যাচ ড্র। তো এই কথাটা বলবো যে ওভারঅল পারফরমেন্সে ইংল্যান্ডে গিয়ে, আর সাম্প্রতিককালের যে মানে অর্থাৎ শেষ 5টি ম্যাচের পারফরমেন্স তার ভিত্তিতে কিন্তু স্পেন এগিয়ে রয়েছে। আর সেই কথাটাই বলছিলাম যে পারফরমেন্সের উপর নির্ভর করে কে চ্যাম্পিয়ন হবে। কারণ ব্রাজিল খুব দ্রুতগতির ফুটবল খেলে বেশ কয়েকবার টানা বিশ্বকাপ জয় করেছে, তারপর পারেনি, কারণ পারফরমেন্স কমে গেছে। তো এই মুহূর্তে পারফরমেন্সের বিচারে কিন্তু স্পেন অনেকটা এগিয়ে রয়েছে ইংল্যান্ডের তুলনায়, অনেকটা না, মোটামুটি এগিয়ে রয়েছে। মাঠে যেহেতু জার্মানিকে হারিয়েছে, নিজেদের মাঠে জার্মানির মাঠে জার্মানিকে হারিয়েছে, আত্মবিশ্বাস তুঙ্গে একেবারে ফুটবলার। তারপর ফ্রান্সকে হারিয়েছে, তা তো ঠিকই আছে, কিন্তু জার্মানিকে জার্মানির মাঠে হারানো খুব কঠিন, সেটা করেছে। তো রক্তিমের কাছে একটা জানতে চাইবো, মানে একটু ছোট্ট একটা প্রশ্ন আছে। রক্তিম, তুমি জাতীয় রেফারি, আইএসএল বাজিয়েছো, বড় বড় ম্যাচ বাজিয়েছো, তার কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা রয়েছে। তো এই ধরনের জার্মানির ম্যাচে জার্মানিকে বিরুদ্ধে, জার্মানির মাঠে জার্মানির বিরুদ্ধে কিন্তু একটি পেনাল্টি দেয়নি, সেটা কিন্তু পক্ষে জার্মানির পক্ষে পেনাল্টি দেয়নি, সেটা কত বড় সিদ্ধান্ত ছিল একজন রেফারির? অ্যাকচুয়ালি এটা বলতে গেলে অ্যানালাইসিস অফ দ্য ভিডিও যদি দেখতো, যদি ভিআরএ যেটাকে বলে, এটাকে পেনাল্টি দিত। কিন্তু যেখানে রেফারি দেয়নি, আমি বলবো যে এটা মিস্টেক হয়েছে, এটা আমি যা বলবো মিস্টেক হয়েছে, কিন্তু এটা দেখার উচিত ছিল। এবং ভিআরএতে যারা বসে থাকে তারাও সাপোর্ট করে, কিন্তু এটা কেন দেয়নি এটার ডেফিনেশন অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, কিন্তু দেওয়ার উচিত ছিল। জার্মানিকে এই পেনাল্টিটা দেওয়ার কথা ছিল, কিন্তু এটা দেওয়া হয়নি। আচ্ছা, ফাইনাল ম্যাচ সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ইংল্যান্ডের দর্শকরা, যাদের গোটা পৃথিবী জুড়ে নাম। ইংল্যান্ডের দর্শকরা মাঠে আসবে, এটা শুনেই অনেক দেশের প্রশাসনের বা পুলিশের হয়তো বুক কাঁপে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ইংল্যান্ডের দর্শকরা মাঠে আসবে। স্পেনের যারা দর্শক তারা অত্যন্ত সফট হয়, তারা বাঁশি বাজায়, জাতীয় সঙ্গীত গান গায়, এবং পুরো স্টেডিয়ামটাকে লাল রঙের একটা জার্সি পরে তারা চলে আসে, অনেক সফট তারা। সেই জায়গাতে দাঁড়িয়ে খেলতে নামার আগে এই যে মানে ইংলিশ আর্মি দর্শক, এদের যে একটা চাপ, সেটা কি কোনো মুহূর্তে স্পেনের ফুটবলারদের মধ্যে পড়তে পারে? না, এটা আমি মানতে চাই না এবং মানবো না। কারণ যারা ফুটবল খেলে তাদের এই ট্র্যাজেডি থাকে যে আমি ফুটবল খেলছি, কোথায় থেকে এমনও ঘটনা অনেক দেখেছি বা শুনেছি বা টিভিতেও দেখেছি, বোমাবাজি ফুটছে, জলের বোতল ফেলছে, খেলা চলছে, ওই মানসিকতাটা ওদের মধ্যে আসে না, প্লেয়ারদের মধ্যে আসে না। কি হচ্ছে, রেফারি আছে, যদি কিছু হয় রেফারি খেলা বন্ধ করবে, তার জন্য আমার মনে হয় না কোনো বাড়তি চাপ থাকবে। হ্যাঁ, কিন্তু এটা প্রেশার থাকবে, যে প্রেশারটা দু দলের মধ্যে হয়, দুটো দলেরই প্রেশার থাকবে জেতার জন্য। ওই প্রেশারটাকে আমি বলবো স্বপনদা ঠিক, দুই দলই থাকবে প্রেশারে জেতার জন্য। কি হচ্ছে মাঠের বাইরে এটা বলে যাই আমি, বা ওই টাইমটা 90 মিনিট জন্য মাঠে আমি কি করতে পারি, কতটুকু দিতে পারি উজাড় করে, এই সেই দিকটাই আমি বলবো। বিশেষ করে বলবো রক্তিম যে কথাগুলো বলেছে এসবে একটু সংযোজন করে নিই। কারণ দেখো, আমরা কিন্তু যখন যারা খেলতে নামে তারা কিন্তু দর্শক কি করছে দেখে না, কাদের দর্শক বেশি কাদের কম, নিজের পারফরমেন্সটা করে যেতে চায়, বলেছে রক্তিম। এরপরে দর্শকদের একটা চাপ থাকবেই। ইংল্যান্ডের তো সারা পৃথিবীব্যাপী ওদের একটা কি বলবো, বলাটা ঠিক না, সমর্থকদের একটা বদনাম আছে যে ওরা মাঠে গেলে কি মারামারি করে, এই করে সেই করে। কিন্তু বলবো যে সেই জায়গায় আরক্ষা দপ্তর আছে, প্রশাসন আছে, সবকিছু দেখবে। তবে একটা সমস্যার কথা কিন্তু তৈরি হয়েছে, সেটা জানো কি? এবারের ইউরো কাপে সব থেকে বড় সমস্যা কিন্তু চাইল্ড লেবার, জানো সেটা?
সেটা হচ্ছে ইয়ামালাকে নিয়ে। ইয়ামালার 18 বছর হয়নি। হ্যাঁ, জার্মানিতে নিয়ম হচ্ছে সন্ধ্যে 6টার পর কোনো চাইল্ড লেবার কাজ করতে পারে, রাস্তায় থাকতে পারেন, ঘরে চলে যেতে হবে লেবার। যদি বিশেষ বড় ধরনের কোনো অ্যাথলেট, মানে দ্যাট মিনস কোনো ফুটবলার, ক্রিকেটার যাই হোক না কেন, বড় মাপের অ্যাথলেট, সুইমার যাই হোক না কেন, তার সময় হচ্ছে রাত 10টা, জানো। যদি না হয়, যদি 10টার মধ্যে ঘরে কাজ করে 10টার পরে যদি ঘরে না চলে যায়, তাহলে কিন্তু শাস্তি হতে পারে, জেল হতে পারে। জেল হতে পারে। এর আগের দিন যেটা হলো এর আগের দিন নামিয়ে নিল। খেলালো, কিন্তু এর আগে আগের ম্যাচগুলিতে কিন্তু একটা ম্যাচে ইতালির বিরুদ্ধে কিন্তু তুলে নিতে হয়েছে ওকে সম্ভবত 17 মিনিট আগে। আবার পরের ম্যাচটা, যে ম্যাচটা এই জার্মানির বিরুদ্ধে খেলিয়েছে, রিস্ক নিয়ে খেলিয়েছে, জার্মানির বিরুদ্ধে তুলে নিয়েছে, সরি লাস্ট ম্যাচ ফ্রান্সের বিরুদ্ধে খেলিয়েছে, রিস্ক নিয়ে খেলিয়েছে কোচ ফন্টেন। জানি না কি হবে, চাইল্ডের আইন অনুযায়ী কিন্তু জেল হতে পারে। সেটা এই জার্মানিতে খুব কঠিনভাবে কিন্তু সেই কাজটা দেখে, সেই কাজটা করে যাচ্ছে তারা। এই চিন্তাটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চিন্তা হচ্ছে, যে যদি আমার দলের সব থেকে নির্ভরযোগ্য এবং প্রতিভাবান ফুটবলারটিকে 10-15 মিনিট আগে তুলে নিতে হয় ওই দেশের শিশু আইনের জন্য, তাহলে কি হবে? সেই চিন্তা কিন্তু ফাউন্টেনকে ভোগাচ্ছিল। ফাউন্টেন বলে দিয়েছে যা হবার হবে, নিশ্চিতে আমি খেলাবো, তবে দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত কে জয়, ফাউন্টেন না জার্মানির আইন? তবে মনে হচ্ছে যে আইনের বিরুদ্ধে দেশ যাবে না, দেশ নিশ্চয়ই নিজেদের কাজ করবে, অবশ্যই। সেটা সময়ই বলবে। তবে ইয়ামালাকে নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে প্রশিক্ষক। হ্যাঁ, দ্বিতীয়ত আর একটা প্রশ্ন করব, এই যে বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ, খুব একটা এবার যে ইউরো কাপের যে সিজনটা প্রায় চলে গেছে, আর একটি ম্যাচ রয়েছে, সেই জায়গা থেকে রেফারিং নিয়ে কিন্তু খুব একটা বিস্তর অভিযোগ ওঠেনি এখনো পর্যন্ত। একটা দুটো তো এক্সেপশনাল থাকবেই। এই ফাইনাল ম্যাচে নামার আগে কতটা চাপে থাকবে রেফারিরা? আমি বলছি যে এখানে যে রেফারি 18 জন রেফারির লিস্ট হয়েছে, আমি দেখেছিলাম। তো এখানে ওরা অনেক প্রশিক্ষণ করেই এখানে এসছে, বড় বড় ম্যাচ করে এসছে, আর সবই ফিফা রেফারি। সো এখানে ম্যাচ করতে করতে একটা রেফারির যখন মাঠে নামে, হ্যাঁ প্রেশার থাকে, 15-20 মিনিটের মতন প্রেশার থাকে, একটা দুটো দলের বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ। তারপর ধীরে ধীরে এটা কমতে থাকে, এবং যদি প্রথম থেকে যদি দুটো টিম টাফ না খেলে তাহলে রেফারির জন্য ইজি হয়ে যায়। কিন্তু প্রথম 10-15 মিনিট একটু আনইজি ফিল মনে হয়, যে দিচ্ছি এটা কি সঠিক দিচ্ছি কি না। তার জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছি, স্বপন এটা ভালো করে জানে, যে আমাদের 10 গজের মধ্যে থাকতে হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেফারি 5 গজের মধ্যে আছে, এবং একটা ইজি করে দিয়েছে, যেটা ভিআরে ভিডিও অ্যানালাইসিস, যে রেফারি থাকে 4 জন, তার মধ্যে আরেকজন থাকে যিনি সিনিয়র রেফারি, 5 জন থাকে। উনি কিন্তু কন্টিনিউ কিন্তু ওকে বলে দিচ্ছে, কখন বলে দিচ্ছে, এটা হুইসেল করার পর বলে দিচ্ছে যে দ্যাট ইজ এ ফাউল, এবং কি কাট হবে কি না, এটা হালকা বলে দিচ্ছে, কিন্তু ওকে সবসময় ডিস্টার্ব করছে না। পিক হাওয়ার গুলি, যেমন পেনাল্টি দিয়েছে, রেড কার্ড, গোল হয়েছে কি না, তো তার জন্য কিন্তু ওকে বলে দিচ্ছে যে ইউ গো টু দ্য বিআরএ, ইউ সি দ্য বিআরএ বলে দিচ্ছে, ওর দৌড়িয়ে চলে যাচ্ছে গিয়ে। তারপর আরেকটা হয়েছে যে রেফারিদের একটু ইজি হয়ে গেছে, কেন এবার কিন্তু পানিশমেন্ট এসে গেছে, প্লেয়ারদের জন্য পানিশমেন্ট এসে গেছে, টেকনিক্যাল যারা বসছে তাদের জন্য পানিশমেন্ট এসে গেছে। তো ওই দিকটাতে রেফারিদের আনো অনেক মানে উজাড় করে বাজি বাজাতে পারছে। তো সেই দিক থেকে রেফারির কোনো চাপ নেই। হ্যাঁ, তুমি ভুল করছো, তোমাকে আবার এটাকে সংশোধন করার জন্য, এটা যদি আমি ভুল বাসি দিই, এটাকে সংশোধন করার জন্য সময় দিয়ে দিয়েছে এখন। তো সেই দিক থেকে আমি মনে করি যে রেফারি আরামসে ম্যাচ বের করে নেবে। স্বপনদা বলো, যে কথাটা বলছিল যে রেফারি কিন্তু আসলে ওরা তো আর এমনি আসেনি, অনেক বলেছে, প্রশিক্ষণ করেছে, তারপর অনেক ফিটনেস। কিন্তু যে কথাটা বলছিল যে ফুটবলের নিয়ম হচ্ছে তুমি 10 গজের মধ্যে থাকতে হবে, 10 গজের মধ্যে, যেখানে বল থেকে 10 গজের মধ্যে তোমাকে থাকতে হবে। এখন কিন্তু রেফারিরা অনেক কাছে চলে আসছে। কেন আসছে? ফিটনেস অনেক বেশি, অনেক পরিশ্রম করছে, অনেক অভিজ্ঞতা অর্জন করার পর কিন্তু এগুলি করছে। তো সব থেকে বলবো, ফাইনাল ম্যাচ ইংল্যান্ড এবং স্পেন, একদিকে যখন উন্মত্ত দর্শকই বলি, একটু ক্ষমা করবেন, কারণ বলতে হচ্ছে ইংল্যান্ডের দর্শকরা কিন্তু বরাবরই মাঠে খুব উন্মাদনার সৃষ্টি করে থাকে। সেই ক্ষেত্রে বলি যে তাদের উন্মাদনার পাশাপাশি থাকবে যেখানে শান্ত সুশৃঙ্খল দর্শক,
সেই জায়গায় একটু কঠিন হলেও ততটা কঠিন হবে না যতটা হওয়ার। দু দলে যেমন হল্যান্ড এবং ইংল্যান্ডের খেলা যদি হতো, সেই ক্ষেত্রে বলতে পারবো দর্শক দু দলের প্রায় সমান সমান। তারা কিন্তু মাঠে একেবারে উল্টোপাল্টা করে ফেলবে, মাঠ একেবারে তছনছ করে ফেলবে। হল্যান্ড আর ইংল্যান্ডের খেলায় কিন্তু সেটা আমরা লক্ষ্য করেছি, বিশ্বকাপে দেখেছি। আমার মনে আছে রাইকার্ড, বাস্তেন আর যখন ছিল রাইকার্ড, বাস্তেন এবং গুলিত, তখন ইংল্যান্ড ভার্সেস বিশ্বকাপে খেলা ছিল সম্ভবত 1998 বা 98 হবে। সেই বিশ্বকাপের ম্যাচে কিন্তু দেখেছিলাম যে কতটা টেনশন থাকে ফুটবলার এবং এই দর্শকরা, ফুটবলাররা কিভাবে দু দেশের দর্শক সমর্থকদের চাপ সামলাতে হয়। তো আসছি সেই কথাটা বললাম কারণ প্রসঙ্গক্রমে। তো এই জায়গায় বলবো ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেনের ম্যাচ। স্পেন একদিকে দুর্ধর্ষ ফুটবল খেলছে, ইংল্যান্ড ভালো ফুটবল খেলে ফাইনালে উঠেছে। তবে ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রেফারিদের একটা বড় ভূমিকা থাকে। ভূমিকাটা কিন্তু সব থেকে বড়। ম্যাচ কখন নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে করতে হবে, সময় উপযোগী যদি সিদ্ধান্ত নিতে না পারে তাহলে কিন্তু ম্যাচ 12টা বেজে যাবে। খুব সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হয়, অনেক ক্ষেত্রে কঠোর হতে হয়, অনেক ক্ষেত্রে একটু নরম মনোভাব দেখাতে হয়। সবগুলি মিলিয়ে কিন্তু রেফারিরা দারুণভাবে ম্যাচ পরিচালনা করছে। কথাটাই বলছিলাম যে জার্মানির মাঠে জার্মানির বিরুদ্ধে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত রেফারির, সেটা নিশ্চয়ই রেফারি আন্দাজ করতে পেরেছিল যে কতটা চাপ ছিল। তোমার কি মনে হয় যে রেফারি প্রথম থেকে যেহেতু দেখো ইংল্যান্ড মানে টাফ ফুটবল খেলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ইংল্যান্ড প্রথমে, আমার মনে হয় যেটা ইংল্যান্ড প্রথমেই চাইবে যে পাওয়ার ফুটবল খেলে স্পেনের মাঝমাঠটাকে ছন্নছাড়া করতে, এটা প্রথমে ইংল্যান্ডের স্ট্র্যাটেজি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে রেফারির কাজ কিন্তু অনেক বেশি আরো গুরুতর, কারণ তাকে মাঝমাঠের মধ্যে থাকতে হবে, একদম 5 গজের মধ্যে থাকতে হবে এবং বাঁশি বাজাতে হবে। যেটা দেখো তুমি জার্মানি এবং হচ্ছে স্পেনের ম্যাচে রেফারিকে কিন্তু অনেক বেশি বাঁশি বাজাতে হয়েছে, অনেক বেশি কার্ড দেখাতে হয়েছে, কারণ পাওয়ার ফুটবল ভার্সেস শিল্পের লড়াই, শৈল্পিক লড়াই। সেই ক্ষেত্রে জার্মানিকে মুহুর্মুহুর কার্ড দেখাতে হয়েছে এবং মুহুর্মুহুর ফাউলে যেতে হয়েছে। সেই জায়গাতে রেফারির স্ট্র্যাটেজি কি থাকবে? একদম প্রথমেই কড়াভাবে ডমিনেট করা নিশ্চয়ই থাকবে। রেফারি তো সেটা প্রথম থেকেই কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু সমস্যার তৈরি হবে। তবে বলে রাখি যে স্পেন কিন্তু যে ফুটবলটা খেলছে পাসিং ফুটবল, যে আবার আসছে সেই পাসিং ফুটবলে, স্পেন কিন্তু যে ফুটবলটা খেলছে এই ক্ষেত্রে যদি কিছুটা মানে বাধা সৃষ্টি করতে, ইংল্যান্ডকে কিন্তু একেবারে পাওয়ার ফুটবল খেলবে, যে কথাটা নীল বলেছে। নীলা, তুমি যে কথাটা বলেছো সঠিক, কিন্তু এখানে বলবো যে পাওয়ার ফুটবল খেলে যদি প্রথম 10-20 মিনিটে যদি ইয়েলো কার্ড দুটো, রেড কার্ড একটা হয়ে যায় বা রেড কার্ড দেখে নেয়, তাহলে কিন্তু দল অনেকটা ডিসঅ্যাডভান্টেজে চলে যায়, মানে অনেকটা সমস্যা পড়ে যাবে। এখনকার তো রেড কার্ড দেখতে ইংল্যান্ডের প্লেয়াররা কখনোই চাইবে না। তারা চাইবে যে অন্তত বডি টু বডি যদি মানে গেম হয়, বডি টু বডি যদি তোমার ফাউল হয়, সেক্ষেত্রে একটা হলুদ কার্ড দেখাতে পারে। না, ফুটবলের নিয়ম কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। যদি ধরো বিপক্ষকে তাড়া করতে গিয়ে বিশেষ করে পেছন থেকে যদি পা চালায় তাহলে কিন্তু রেড কার্ড হতে পারে, সেটা হলুদ কার্ড। সামনে থেকে যে বডি টু বডি কন্টাক্ট, যদি বডি টু বডি কন্টাক্ট না, সেখানে বলবো একটি কথা যে যেটা এক্সেসিভ ফোর্স বলে, পেছন থেকে কোনো বড় ধরনের ট্যাকেল করা মানে রেড কার্ড আধুনিক ফুটবলে। তো সেটা অবশ্যই করবে না। ট্যাকলিং ফুটবল এখন অনেকটা উঠে গেছে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 1978 সালে বিশ্বকাপ ফুটবল, সেখানে মারাদোনা গিয়েছিল পারফরমেন্স ভালো করতে। 82 সালে গেছে, মারাদোনা মাথা গরম করে রেড কার্ড দেখেছে, মারাদোনা ভালো খেলছে, পেছন থেকে মারছে, না সেটা পরে আসছি, রেড কার্ড দেখেছে 82 সালে। তারপর মারাদোনা যখন 1986 সালে একক কৃতিত্বে আর্জেন্টিনাকে বিশ্বকাপ টেনে দিল, মারাদোনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বিপক্ষে রক্ষণকে তছনছ করেছেন, 4-5 ফুটবলারকে কাটিয়ে গোল করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, তো আপনাকে পেছন থেকে অনেক মারা হয়েছে, কেন আপনি তাদেরকে মারেনি? আমি যখন 1982 সালে রেড কার্ডটা দেখেছিলাম, তারপর থেকে মনস্থ করেছিলাম যে আমি আর কাউকে মারবো না, আগে আমাকে শিখতে হবে মাঠ থেকে কিভাবে বাঁচবো। সেই চেষ্টা করেছি 4 বছর, সেই জায়গায় সফল হয়েছি বলেই আজকে দেশকে বিশ্বকাপ এনে দিতে পেরেছি। আমার মনে আছে আমি ছোট্ট একটা পত্রিকায় পড়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম, পড়েছিলাম যে মারাদোনা ঠিক এই উক্তিটাই করেছিল যে 1982 সালে আমাকে মেরেছিল, আমি প্রতিবাদ করতে গিয়ে এবং মানে নিজেকে শান্ত রাখতে না পেরে কিন্তু আমি রেড কার্ড দেখেছি।
এরপর থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমি কাউকে মারবো না, আমাকে মারবে, কারণ আমি গোল করতে যাবো, আমাকে তো ডিফেন্ডাররা মারবে, আমি সেই জায়গায় নিজেকে বাঁচাবো, গোল করব। সেই করেই 1986 সালের বিশ্বকাপ আর্জেন্টিনাকে এনে দিয়েছিল। তো এই ধরনের মনোবৃত্তি নিয়ে নামলে, যদি ট্যাকেল করে আটকে দেবো বিপক্ষে, মারবো, পাওয়ার ফুটবল খেলবো, সেই ধরনের মনোবৃত্তি যদি প্রথম থেকে ইংল্যান্ড নিয়ে থাকে, তাহলে কিন্তু ইংল্যান্ডের বিরাট ক্ষতি হয়ে যাবে, সেটা দেখবে নিশ্চয়ই। স্বপনদাকে বলবো, এখানে যারা খেলছে তারা পারফরমেন্স করতে এসছে এবং নিজের দলকে জেতানোর জন্য গোল করার চেষ্টা করছে। তো আমি যদি গোল করতে চাই, বিপক্ষ দল কিন্তু আমাকে বাধা দেবে। তার জন্য এটা কি রেকলেস হোক, কেয়ারলেস হোক বা এক্সেসিভ ফোর্স হোক, তো প্রথম থেকে যদি এরকম হয় তাহলে খেলা হয়ে যাবে একটু ছন্নছাড়া। কিন্তু স্পেন মনে হয় না করবে, কিন্তু করবে ইংল্যান্ড, আমি 100% শিওর। সম্বন্ধে এটা কি জানি না একমত হবে কিনা, কারণ ওরা বডি কন্ট্যাক্ট গেম, ওরা চাইবে যে প্রথম যেগুলো অ্যাটাক হবে সেগুলি ব্রেক করার জন্য। কিন্তু প্রথম 10-20 মিনিটের মধ্যে যদি গোল হয়ে যায় তাহলে ইংল্যান্ড কিন্তু ছাড়বে না, পুরো টোটাল ম্যাচটাই ওরা রাফ এন্ড টাফ ফুটবল। এই কথাটা বলছিলেন, এই বিষয়টাতেই আসবো যে ইংল্যান্ড যদি, স্পেন যদি প্রথম 15-20 মিনিটে গোল পায়, তাহলে কিন্তু ইংল্যান্ডের যে পাওয়ার ফুটবল, সেই পাওয়ার ফুটবল কিন্তু আরো বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই সময়তেই হবে স্পেনের আসল পরীক্ষা, যে মাঝ মাঠের যে তিকিটাকা ফুটবলের যে ধৈর্য, সেই ধৈর্যের পরীক্ষা হবে। দুটো এইখানে স্পেনের যারা যিনি কোচ, দুটো স্ট্র্যাটেজি নিতে পারে। এক হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে ইংল্যান্ড যখন রাফ ফুটবল খেলবে তখন নিজেদের মধ্যে ব্যাক পাস করা, প্রয়োজনে আক্রমণে না গিয়ে যদি পজিশন ভালো না থাকে ব্যাক পাস করা, ব্যাক পাসের মাধ্যমে ইংল্যান্ডকে যতটা পারো হাঁপিয়ে দাও, হাঁপিয়ে দেওয়ার পর তারপর একটা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলো, যেখানে একটা গোলের মুখ খেলে। কি বলবে? যে কথাটা বলেছো যে ব্যাক পাসটা নিজেদের মধ্যে বল ধরে রাখবে, সময়টা পাসিং করার জন্য, সময়টা মানে তাদের যে গতিটা আছে প্রথম থেকে যে পাওয়ার ফুটবলটা খেলবে সেটাকে কিছুটা কাটিয়ে দেওয়ার জন্য নিজেদের মধ্যে বল ধরে খেলবে, নিজেদের মধ্যে পাস করবে, গোলকিপারকে দেবে, ডিফেন্ডার, মাঝবাট, আক্রমণবাট সব নিজেদের অর্ধেই করবে সম্ভবত। আসলে অনেক ধরনের প্রশিক্ষকের অনেক ধরনের পদ্ধতি থাকে বা অনেক ধরনের ছক থাকে, ABCD অনেক, বললাম তো, কোনটা করবে সেটা সময় বলে দেবে। স্বপনদাকে বলছি, স্বপনদার কথাটাই ঠিক আছে, কিন্তু স্বপনদার ওরা এই যে টাইমটা পাস কি করে করবে, ওদের টাইম পাসটা হবে যখন বল নিজেদের মধ্যে খেলবে, অটোমেটিকলি গতি কমে যাবে, স্লো হয়ে যাবে খেলা, যেটা আপনাদের সময় ছিল। গোল আপনাদের, ওদের সময় ছিল গোল হয়ে গেছে, নিজেদের মধ্যে পাস করে গতি কমে দেওয়া, সময় কিলিং করা, যেটা কিন্তু দেখবো আমরা কি হচ্ছে কালকে ইন্টারন্যাশনাল ফুটবলে। আমি এর আগের ম্যাচটা যদি তুমি দেখো, যখন ফ্রান্সের বিরুদ্ধে গোল পেয়ে গেল, এগিয়ে গেল, তারপর কিন্তু স্পেন কিন্তু এটাই কিন্তু করলো যে নিজেদের মধ্যে কিন্তু বেশি করে পাস খেলা, একবারে বক্সের সামনে পাস খেলছে বেশি করে, কোনো ভয় নেই, বক্সের সামনে নির্ভুল পাস খেলছে। এইভাবে কিন্তু প্রায় 45-50 মিনিটের পর থেকে খেলাটা আস্তে আস্তে স্লো করলো। এটা তো প্রশিক্ষকদের বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে। দেখো প্রথম 25 মিনিটে কিন্তু 2টি গোল পেয়ে গেছে, গোল করে যখন এগিয়ে গেল ফ্রান্স, ঠিক কয়েক মিনিট বাদেই কিন্তু ইয়ামালা দুর্দর্শ বা পায়ে গোল করে সমতা নিয়ে আসলো। তারপর ঠিক 25 মিনিটের মাথায় কিন্তু 21 বা 22 মিনিটে হয়েছে প্রথম গোলটা, ঠিক 25 মিনিটের মাথায় কিন্তু উলমু গোলটি করলো। 2-1 গোলে এগিয়ে যাওয়ার পর কিন্তু গতি কমায়নি। এটা কখন কমিয়েছে? যখন দেখছে, হ্যাঁ ইয়েস, প্রথমার্ধের পর, যখন দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে, প্রশিক্ষক বলে দিয়েছে যা পদ্ধতি বা যে টেকনিক বা যে ছকের পরিবর্তন করেছে, লক্ষ্য করে। এটা তো দুটো হতে পারে। ধরো আমি যদি মাঝমাঠে বেশি করে সময় পাস করি, আমি যদি ডিফেন্সের সামনে সময় বেশি পাস করি, অপোনেন্ট বল ধাওয়া করবে, অপোনেন্ট প্লেয়ার তো বল ধাওয়া করবে, বল ধাওয়া করতে গেলে যখন যদি 1, 2, 3, 4 পাসে আমি তাদের খেই হারিয়ে দিতে পারি, তারা রাফটা খেলে যাবে, বল নেওয়ার জন্য রাফটা খেলে যাবে, এনার্জি লস যেটা। এটা তো কিন্তু একটা মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু, যে রাফটা খেলে যাবে, রাফটা খেলে যখনই যাবে তখনই কাট খাবে। এইটাও তো একটা স্ট্র্যাটেজি হতে না, তা তো নিশ্চয়ই। কারণ যখন নিজেদের মধ্যে বল ধরে খেলে তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে, যে তারা কিন্তু লক্ষ্য রাখে বিপক্ষের মাঝমাঠ, রক্ষণ, আক্রমণকারী ফুটবলার কোথায় কি করছে, কিভাবে আসছে, ওরা কি করতে চাইছে। বিশেষ করে ওই সময় কিন্তু কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে দলগুলি, যে নিজেদের মধ্যে খেলে বিপক্ষের 3-4 জন ফুটবলারকে আমার অর্ধে এনে তারপরে অ্যাটাকে যাবে, মানে লং পাস খেলে একেবারে কাউন্টার অ্যাটাকে চলে যাবে। তবে স্পেন কিন্তু
জানি না কি লক্ষ্য করেছো, স্পেন কিন্তু একেবারে নিচে থেকে মানে অনেকটা কাউন্টার অ্যাটাকের যে না, বলবে মাটি আরেকটা ঘেঁষা pass খেলছে। তারা Counter কিন্তু attack খেলছে। খেললেও মাটি ঘেঁষা pass হ্যাঁ, খেলে। তারা Long কিন্তু pass খেলে কখন- না, এটা তো লং না, পাস খেলার স্পেনের ইতিহাসই নেই। স্পেন হচ্ছে স্পেনের টিকি টাকা ইতিহাসেই নেই। এখন অব্দি যতগুলো স্বপনদা, এখন অব্দি যতগুলো খেলা দেখেছি, গোলকিপার থেকে কিন্তু স্পেন খেলা শুরু করছে। এই কথাটাই তো বলছিলাম। গোলকিপারই মেইন শুরু করছে। আমরা মনে করছি যে গোলকিপার নয়, সেই সিমন। ডিফেন্স, সে থেকে খেলা শুরু হচ্ছে। ওই খেলাটা শুরু করছে, মানে ওই সাজিয়ে দিচ্ছে কি করতে হবে কি না করতে হবে। হ্যাঁ, একেবারেই আমরা ইউরো কাপের একেবারে আলোচনা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। তবে সবার আগে একটা প্রশ্ন, কাকে বাজি রাখছো, স্পেন না ইংল্যান্ড? দেখো বাজি তো সবসময় ভালো টিমের দলের পক্ষেই থাকে, তবে মাঠের যুদ্ধে কিন্তু স্পেন জিতবে মনে হচ্ছে। দাদা আপনি? রেফারি কখনো কোনো টিমকে সাপোর্ট করে না, তারপরেও থাকে সাপোর্ট, আমি স্পেনকে এগিয়ে রাখছি। একেবারেই স্পেনের যে দৃষ্টিনন্দন ফুটবল এবং স্পেনের এই যে টিকি টাকা ফুটবলে গোটা বিশ্বকে কিন্তু নতুনভাবে একটা স্বপ্ন দেখাতে শুরু করেছে। যেটা বলা হয়েছিল একটা সময় টিকি টাকা ফুটবল ব্যর্থ, টিকি টাকা ফুটবল আর ওয়ার্ল্ড ফুটবলে চলবে না, সেই টিকি টাকা ফুটবল এবং সঙ্গে একটু পাওয়ার মিশিয়ে নতুন ফর্মুলা নিয়ে কিন্তু স্পেন আবারও স্বপনদাকে এক সেকেন্ড, স্বপনদা কিছু বলতে চাইছে? হ্যাঁ, যে কথাটা বলছিলাম নীল, তুমি স্পেন সম্পর্কে একটু তথ্য দিয়ে নেই। স্পেন কিন্তু এবার চতুর্থবার ইউরো জয় করে নতুন নজির সৃষ্টি করতে চাইবে, কারণ এর আগে 3 বার করে জয় করেছে দুটি দেশ, জার্মানি এবং স্পেন। জয় করে নিশ্চয়ই নজির সৃষ্টি করতে চাইবে। আরো একটি রেকর্ড বলে দিই, ইয়ামালা কিন্তু বিশ্ব ফুটবলে ইয়ংগেস্ট ফুটবলার হিসেবে কিন্তু আন্তর্জাতিক ম্যাচে গোল করেছে, যেটা পেলে করেছিল 1958 সালে। 1958 থেকে 2024, যদি ধরি 42 আর 24, 66 বছর পর কিন্তু রেকর্ডটা ব্রেক করলো ইয়ামালা। বিশ্ব ফুটবলে সব থেকে কম বয়সে গোল করে, যে গোলটা করেছিল ফ্রান্সের বিরুদ্ধে প্রথম গোলটা বাপায়, সেই দৃষ্টিনন্দন গোলের মাধ্যমে বিশ্ব রেকর্ড তৈরি করেছে। একেবারে ইয়ামালার দিকে তো নজর থাকবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ফাইনালে ইয়ামালা নয়া রেকর্ড আরো করতে পারে কিনা সেই বিষয়ে সবারই নজর থাকবে। আজকের মতো ইউরোর ডায়েরি এখানেই শেষ করব। আগামীকাল আমরা কোপার ডায়েরি নিয়ে আসব, কারণ কোপারও আর শেষ একটি ম্যাচ। বহুদিন বাদে আর্জেন্টিনা কি কোপা নিতে পারবে না ডার্ক হর্সে কলম্বিয়া উঠে আসবে, সেদিকেও কিন্তু সবার নজর রয়েছে। নমস্কার, শুভরাত্রি। আজকের মতো ইউরোর ডায়েরি এখানেই শেষ করছি।